আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে 1 × 8 = 8। একের 1 নম্বর দাগে বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন 10টা 8টা 12টা না 9টা। এখানে সঠিক উত্তর হবে 12টা। তারপর 1-এর 2 নম্বর চণ্ডীর আদেশে ধায় কারা ধায়। এখানে অপশান রয়েছে নদীগণ, নরগণ, নদ নদীগণ না দেবগণ। সঠিক উত্তর এখানটা লিখবে নদ নদীগণ। তারপর দেখো কবি দাঁড় টানেন বিরামহীন, এরপর সারাদিন সকাল সন্ধ্যা না জোয়ার ভাটায়। তো কবি দাঁড় টানে, এখানে উত্তর হবে বিরামহীন। তারপর হচ্ছে চলন্তি কাটা টেনে বের করতে চলন্তি কাটা হলো। এখানে অপশান রয়েছে ঠেলাগাড়ি, ঘুগনির দোকান, পোশাক না অভিধান। সঠিক উত্তর হবে অভিধান। তারপর দেখো শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বও থাকলে তা আগে উচ্চারিত হলে তাকে বলে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। তাকে বলা হয় অপিনিহিতি। এরপর ধ্বনির লিখিত রূপকে বলে মূর্তি, বর্ণ, অক্ষর না শব্দ। তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। নেক্সট হচ্ছে স্পর্ধা থেকে আস্পর্ধা। এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? তো দেখো এখানে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম না ব্যঞ্জনাগম ঘটেছে। তো স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে প্রথমেই স্বরের আগমন হয়েছে, তো এটা হবে আদি স্বরাগম। তারপর 1-এর 8 নম্বর হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো। এখানে দেখো অপশান দেওয়া আছে তালবস্য, র, এরপরে ল না কোনোটি নয়। এখানে কোনটা হচ্ছে কম্পিত ধ্বনি, সেটা হচ্ছে র। ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দেখে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 × 7 = 7। 2-এর 1-এ সে প্রচুর সম্পত্তি করে ফেললো। কি সম্পত্তি করে ফেললো? তো এখানে 200 ঘোড়া, 150 মোষ আর 1200 ভেড়া। ঠিক আছে, এতগুলো সম্পত্তি সে করেছিল। ওকে, অর্থাৎ ইলিয়াস সেই সম্পত্তি করে ফেলেছিল এতগুলো সম্পত্তি। নেক্সট দেখো 2-এর 2 নম্বর কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে কোথায়? কিভাবে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে? তো তটের কিনারে জোয়ার ভাটার কারণে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে। 2-এর 3 নম্বর হচ্ছে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? তো মাস্টারমশাইকে ছাত্র জীবনে ভয় করার কথা বলা হয়েছে। ঠিক আছে। তারপর দেখো সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? তো মজুরদের উপর নজর রাখার কাজকেই বক্তা পাপ বলেছেন। তারপর মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনির নাম লেখো। এখানে উত্তর লিখবে মান্য চলিত বাংলার মৌলিক স্বরধ্বনির নাম হলো অ, আ, হ্রস্ব, এ, ও, এইগুলো। তারপর স্বরভক্তির অপর নাম লেখো। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে কি বলে? তাকে বলা হয়, তো প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে। 3 নম্বরে দেখে কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 2 = 6। যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কিসের দামের কথা বলা হয়েছে? তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? দেখো উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটোবেলাকার মাস্টারমশাই সম্পর্কে লেখা গল্পের দামের কথা বলা হয়েছে। এখানে গল্পটি লেখার বেশ কয়েক বছর বাদে কথকের সঙ্গে মাস্টারমশাই দেখা হলে কথক বুঝতে পারেন মাস্টারমশাই যেন স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্র। যে স্নেহ কোটি মাণিক্য দিয়ে মাপা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা যা কুবেরের ভাণ্ডারের থেকেও দামি, আর তাকেই কিনা কথক 10 টাকায় বিক্রি করেছিলেন। নেক্সট হচ্ছে দেখো কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনীকে সকল লোক তাকে স্মরণ করে কেন? এখানে সোঙরে মানে হচ্ছে স্মরণ করে বা তাকে মনে করে কেন। ঠিক আছে। তো দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত জৈমিনী হলো এক বাকসিদ্ধ ঋষি। পুরাণ মতে জৈমিনী হলো বজ্রপাত নিবারক, অর্থাৎ বজ্রপাত তিনি নিবারণ করতে পারেন এই ঋষি জৈমিনী। তারপর দেখো দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারদিক ঘন ঘন বজ্রপাত হচ্ছিল চারিদিকে, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন। তারপর এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? তো এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শামসেমাগের কথা বলা হয়েছে। মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে এই বিষয়ে তার স্ত্রী শামসেমাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখে
তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে। এরপর দেখো 4 নম্বর থেকে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 × 2 = 10। প্রথম হচ্ছে আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। কে কাকে বিক্রি করেছিল? কে কাকে কি বিক্রি করেছিল? এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তার কারণ লেখো। দেখো উক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটবেলাকার মাস্টার মশাই সম্পর্কে লেখা গল্প ও পত্রিকা কর্তৃপক্ষকে 10 টাকায় বিক্রি করেছিলেন। তার লেখায় বকাঝকা করে এবং তাড়না করে যে কাউকে শিক্ষা দেওয়া যায় না, নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে এ কথায় বুঝিয়ে দেন কথক। কিন্তু বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথকের আবারও দেখা হয়, কথকের সব ধারণা পাল্টে যায়। মাস্টারমশাই শুধু তার বক্তৃতারই প্রশংসা করেন না, জামার পকেট থেকে বের করেন সেই জীর্ণ পত্রিকা যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কথকের লেখা বাল্য স্মৃতিটি। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইয়ের মুখে এ কথা শুনে আত্মগ্লানিতে মাটিতে মিশে যান কথক। 2 নম্বর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কাকে কথা বলেছেন, কিভাবে উদ্দিষ্ট ব্যক্তি বক্তার বন্ধু হয়ে উঠেছিল লেখো। দেখো আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্তর নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। রাজচালক ধীবরকে একথা বলেছেন, ঠিক আছে। কালিদাসের ধীবর বৃত্তান্তর নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজার শালক এবং 2 জন রক্ষী পেছনে হাত বেঁধে তাকে ধরে নিয়ে আসেন। ধীবর আংটি চুরি করেনি জানালেও তারা বিশ্বাস করেন না। প্রথম রক্ষী বিদ্রুপ করে জানতে চায় তাকে সৎ ব্রাহ্মণ মনে করে রাজা আংটিটা দান করেছেন কিনা। এরপর দেখো ধীবর এই সময় রক্ষীদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়ে। সে জাল বড়শি ইত্যাদি নিয়ে মাছ ধরার কথা বললে তা নিয়েও তাকে ব্যঙ্গ শুনতে হয়। ধীবর এর প্রতিবাদ জানায়। সে রুই মাছ কাটার সময়ে মাছের পেটে আংটি পাওয়ার কথা বলে। রাজশালক ঘটনার সত্যতা যাচাই করতে রাজার কাছে যান। ফিরে এসে জানান যে ধীবর সবই সত্য কথা বলেছে এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, রাজা খুশি হয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিয়েছেন বলেও তিনি জানান। তারপর রাজশালক ধীবরকে জানায়, আজ থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। পরের প্রশ্ন হচ্ছে নোঙর কবিতায় যে জীবন সত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। তো কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙরকে বন্ধনের প্রতীক রূপে পরিচিত বাস্তব জগৎকে নদীর তটের প্রতীক রূপে ব্যবহার করেছেন। বাস্তব জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধুপার বা সপ্ত সিন্ধুপার বলে অভিহিত করেছেন। সেই বহু দূর জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন নৌকা নোঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতীক, যা নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও। জোয়ার ভাটা হলো জীবনের উত্থান পতন, আশা নিরাশার প্রতীক। নোঙর যেমন স্থিতি বা বন্ধন, তেমনি স্রোত হলো গতির প্রতীক। বাণিজ্য পণ্য এগুলি হলো লাভ ক্ষতিময় জীবন জীবিকা ও সৃষ্টি সম্পদের প্রতীক। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে কম বেশি 150 শব্দের উত্তর লিখতে হবে। এখান থেকেও 5 × 1 = 5। প্রথম দেখো লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল। এটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে প্রফেসর শঙ্কুর যে ডায়েরি, ঠিক আছে, সেখান থেকে এখানে দেওয়া হচ্ছে। দেখো তো এখানে আমরা উত্তর লিখব সত্যজিৎ রায় রচিত বোমযাত্রী ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে। তারপর হচ্ছে কি ডায়েরিটির বিশেষত কী ছিল। 1 নম্বর হচ্ছে রহস্যময় কালি। বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পর লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলো তাতে দাঁত বসালেও ওই খাতার
কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক আছে, তার কামড়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যান। 3 নম্বর হচ্ছে আশ্চর্যের বিষয়টা কি, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলে চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা যে ডায়েরিকে লেখকের একসময় অক্ষয় অবিনশ্বর মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত দেহ পিঁপড়ের পেটে যায়। বিস্ময়ে হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরিটির কাহিনীর সত্য মিথ্যা বিচারের ভার পাঠকের হাতে ছেড়ে দেন। ওকে, তারপর দেখো, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। তারা নামার পর মঙ্গল গ্রহের প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণী যা দেখেছিল তার সেটা বর্ণনা করতে হবে, এখানে লিখতে হবে আর কি। তো সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রীর ডায়েরিতে বর্ণিত মঙ্গল গ্রহের পাথরের ঢিবিগুলির রং হলদে, গাছপালা মাটি পাথর সবই নরম রবারের মতো। সেখানকার নদীতে বহমান জলের বর্ণ লাল, প্রবাহিত জল তরল নয় বরং স্বচ্ছ পেয়ারার জেলির মতো। মঙ্গলের ঘাস আর গাছপালা সব নীল রঙের, আর আকাশের রং সবুজ। এরপর হচ্ছে দেখো, পৃথিবীর তুলনায় উল্টো রকমের মঙ্গলে বিচিত্র আবহাওয়া এবং বরফের পাহাড় বিরাজমান। মঙ্গল গ্রহের মাধুর্যময় ভোরের আকাশে সবুজ রঙের ওপর লালের ছোপ পড়ে অসাধারণ হয়ে ওঠে। এদিকে মঙ্গলের জীবগুলিকে অদ্ভুত দেখতে, আষ্টে গন্ধে পূর্ণ মঙ্গল গ্রহের জীব দেখতে মানুষও নয়, জন্তু নয়, আবার মাছও নয়। আসলে তিনের সঙ্গেই কিছু মিল আছে। এরা লম্বায় 3 হাত পরিমাণ, এদের পা রয়েছে, তবে হাতের বদলে মাছের মতো ডানা। অস্বাভাবিক রূপের সেই প্রাণীদের মাথায় মুখ জোড়া দন্তহীন ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ। এদের সর্বাঙ্গে চামড়ার বদলে মাছের মতো আঁশ। এরা ভালো ছুটতে পারে না, মানুষের মতো কথা বলতে পারে না, প্রচণ্ড আঘাত পেলে চিঁ শব্দ করে। তবে এদের একটা গুণ আছে, বিপদ বুঝলে সংঘবদ্ধ প্রতিরোধ ও আক্রমণ করে। পরেরটা হচ্ছে 6 নম্বর থেকে ভাব সম্প্রসারণ করতে হবে। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ঠিক আছে, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। তোমরা দেখো, ভাব সম্প্রসারণটা এখানে লিখছি। পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় বলে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। এর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ ও সুখ খুঁজে পাওয়া যায়। ফুল গাছে ফোটে, চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে, সে কখনো নিজের জন্য ফোটে না, অন্যকে আকৃষ্ট করতে মুগ্ধ করতেই ফোটে। এতেই ফুলের সার্থকতা। মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করা। মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবন ভোগবিলাস ও স্বার্থের কাজে ব্যয় করে, তবে তাতে মানুষের সংকীর্ণতা ও স্বার্থপরতায় প্রকাশ পায়। নিজের সুখ ও স্বার্থ নয়, বরং পরের জন্য জীবনকে কাজে লাগাতে পারলে তাতে মানুষের মহত্বের প্রকাশ ঘটে। নিজের সুখের কথা বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য প্রয়োজনীয় জীবন ও মন উৎসর্গ করলে যে সুখ পাওয়া যায়, তাই হচ্ছে প্রকৃত সুখ। নেক্সট হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে আরও একটি রয়েছে, দেখো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। এটার মূল ভাবটা কি না, নিজ নিজ পরিবেশ পরিমণ্ডলে সকল জিনিসই সুন্দর দেখায়, অর্থাৎ যার যেখানে মানানসই হবে তাকে সেখানে থাকলে কিন্তু ভালো দেখায়। এটাই হচ্ছে এটার মানে মূল ভাব। এবার এটার ভাব সম্প্রসারণ করে আমরা লিখি, দেখো, সম্প্রসারিত ভাব। সর্বশক্তিমান ঈশ্বর পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন। বনে প্রাণী থাকে, সমুদ্রের তলদেশেও প্রাণী থাকে মরুভূমিতে এবং হিমশীতল তুষার অঞ্চলেও। যার যেখানে সৃষ্টি তাকে সেখানেই সুন্দর দেখায়। বনের পাখিকে খাঁচায় পুষলে তার জীবনে বিঘ্ন ঘটে। মরুভূমির উট কাদায় চলতে পারে না, সেরূপ শিশুর নিরাপদ আশ্রয় মায়ের কোল। ফুলকে বৃন্তচ্যুত করলে, নানাভাবে সাজালেও যেমন ফুল তার পূর্ব সৌন্দর্য ফিরে পায় না, তেমনি শিশুকেও মায়ের কোল থেকে সরিয়ে নিলে তাকে অনেকটা বেমানান দেখায় এবং তার সুখের হাসি মলিন হয়ে যায়। অতএব যে পরিবেশে তার আবির্ভাব, সে পরিবেশেই সে সুন্দর। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের আমরা উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো এটা আমি 4 নম্বর সেট দিলাম, এর আরও 3টে সেট কিন্তু দিয়েছি। প্রতিটা সেট তোমরা ভালোভাবে পড়ে নেবে, তাহলে কিন্তু দেখবে এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে।
আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে থাকবে অ্যাপগুলি, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা রেজিস্টার করে নেবে, তারপর সেখানে লগ ইন করার পর তোমরা সেখানে যে পেইড কোর্স থাকবে এবং ফ্রি কোর্সও দেওয়া থাকবে সেগুলো সেখান থেকে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।